আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবর্ণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থাকি ক্লাস করির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের নবম দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদেরকে। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে ক্লাস নিব। তো তোমাদের কাছে অনেকে যারা বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেউ হাতে বই পাওনি, তাই না? তাই আমি আজকে বই নিয়েও তোমাদেরকে ক্লাসে আসিনি। আমি তোমাদেরকে আমার যে ধারণা সেই ধারণার আলোকে ক্লাস, তোমরা এর জন্য কি করবে, খাতা কলম নিয়ে সবাই বসো। আর যেহেতু তোমাদের বই নেই, আমি তোমাদের একটু পরামর্শ দিচ্ছি যে তোমাদের আশেপাশে যারা হয়তো এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের কাছ থেকে একটু ম্যানেজ করে নাও, অথবা তোমরা কি করবে, তোমরা হয়তো অনলাইনে ক্লাসের জন্য সবার কাছে স্মার্টফোন আছে, তারা একটু ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে প্রথম অধ্যায়টা একটু ডাউনলোড করে নাও, তাহলে তোমাদের পড়ার জন্য আরেকটু সুবিধা হবে। তো আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় যে বিষয়টি বা পাঠটি আছে সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ। তাহলে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে আমি যেভাবে বোঝাচ্ছি বা বোঝাতে চেষ্টা করছি সেটা একটু বুঝে নাও, তাহলে তোমাদের ক্লাস অনেক সহজ হয়ে যাবে, পড়াটাও সহজ হয়ে যাবে। এখন আমরা দেখি এখানে প্রথম শব্দ দুটোকে আমরা আলাদা করে নিই। এখানে আছে তোমার কি, ভূগোল। তাহলে আমি এখানে এই শব্দটাকে আলাদা করে নিচ্ছি। দেখো, ভূগোল, তাই না? আর আরেকটা শব্দ আছে তোমার পরিবেশ। কি শব্দ বলেছি? পরিবেশ। এখন একটি শব্দ আসছে আমার ভূগোল, আরেকটি শব্দ আসছে পরিবেশ। এখন আমরা প্রথম অধ্যায়ে আমি বারবার বলেছি তোমরা যা পাঠে দেখছো সেটা মনোযোগ সহকারে দেখো। আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলবো দেখবে ম্যাক্সিমাম এই প্রশ্ন থেকে তোমাদের নৈতিক আসে অথবা জ্ঞানমূলকের প্রশ্নগুলো আসে। এখন শব্দটি বা ভূগোল শব্দটি কিভাবে সৃষ্টি হয়েছে দেখো, এখানে আমি একটু ড্যাশ দিয়ে দিলাম, এটা তাহলে ভেঙে দিচ্ছি আবার। ভূ আর গোল, দেখো ভূ এবং গোল দুইটা শব্দ আমি ভাগ করে দিলাম। বইয়ে যাব না, তোমাদের কাছে বই নেই তাই আমরা বই ব্যবহার করব না, কিন্তু অধ্যায় অনুযায়ী আমাদের বুঝিয়ে দিচ্ছি। ভূ শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী। ভূ শব্দের অর্থটা কি আসবে? পৃথিবী। এখন গোল শব্দটা কি? গোল জিনিস তোমরা চিনো? অবশ্যই চিনো, কারণ ছেলেরা ফুটবল খেলো, মেয়েরা হাতে কি পরি, গোল চুড়ি পরি না? তাহলে এই মেয়েরা চুড়ির দিকে তাকাবা, ছেলেরা ফুটবল বা ক্রিকেটের বলের দিকে তাকাবা, তাহলে বুঝে যাবে গোল জিনিসটা কি। তাহলে গোল অর্থ হচ্ছে গোলাকার। তাহলে ভূগোল, পৃথিবী গোলাকার। তাহলে আমরা ওই যে বলেছি ফুটবল, তাহলে ফুটবলের দিকে তাকালে বুঝে নেবা যে পৃথিবীটা ফুটবলের মতোই অবস্থান। তাহলে ভূগোল শব্দটা কি? পৃথিবীর গোলাকার। এখন আমরা এই শব্দের অর্থটা বাংলায় জানতে পেরেছি। এখন ভূগোলের ইংরেজি শব্দ কি, মানে ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে? তাহলে ইংরেজি জিওগ্রাফি, জিও। এখন তোমরা এই বানানটা করতে গেলেও তোমাদের সমস্যা হয়ে যায়, বুঝো না, জিইও কি শব্দ এটা? জিও। জিও আর গ্রাফি, GRAPHY দুটো একসাথে মিলে জিও আর গ্রাফি, দুটো একসাথে মিলে কি হয়েছে? জিওগ্রাফি। এই জিওগ্রাফি শব্দটার আবার পুরো বাংলায় অর্থটা কি? ভূগোল। জিও শব্দের অর্থ কি বলেছি? পৃথিবী, আর গ্রাফি শব্দটি হচ্ছে হলো বর্ণনা। এখানে দুইটা শব্দের অর্থে, জিও শব্দটার অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দটার অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দটার অর্থ কি হচ্ছে? পৃথিবীর বর্ণনা। এখন পৃথিবীর বর্ণনা তোমরা প্রশ্ন করবে যে পৃথিবীর বর্ণনা জিনিসটা কি, কি হতে পারে, কার বর্ণনা করবে? এখন মানুষ, আমি কিন্তু কুকুর, হাঁস, মুরগি, গাছপালার বর্ণনাটা শুধু করতে যাব না।
কখন করব? কুকুর আমার কি কাজ করতেছে, ক্ষতি করতেছে না ভালো কাজ করতেছে, গাছ থেকে আমি কি উপকার পাচ্ছি। এখন আমাদের বাসার আশেপাশে অনেক মানুষ থাকে, আমরা খোঁজও নেই না। যখন ওই বাসা থেকে তোমাদেরকে দাওয়াত দিতে আসে বা কোনো খাবার পাঠায় বা তোমার সাথে ঝগড়া করে, তখন ওই ব্যক্তিটা সম্পর্কে তুমি আলোচনা করো, ওই লোকটা অনেক খারাপ, এই কথা বলেছে, ওই লোকটা অনেক ভালো, আমাকে এটা দিয়েছে বা আমাদেরকে এভাবে সহযোগিতা করেছে। তোমার নিজের প্রয়োজনে তুমি কি করছো? মানুষকে নিয়ে আলোচনা করছো। তুমি তো কি বলছো, আজকে বাবাকে আজকে বাজার থেকে এই মাছ নিয়ে আসো। এখন তোমার ওই মাছটা খেতে ইচ্ছা করেছে, তাই তুমি বাজার থেকে বাবাকে ওই মাছটা নিয়ে আসতে বলেছো। এখন এটুকুর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে জিও অর্থ পৃথিবী বলেছি, গ্রাফি অর্থ বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনা কিভাবে করব? মানুষের আবাসস্থল। আবাসস্থল মানে কি? মানুষ বসবাস করে, বেঁচে থাকে, মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনাটাকে বলা হচ্ছে ভূগোল। তাহলে আবার আমি বলতেছি, মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনাটাই হচ্ছে কি? ভূগোল। তাহলে আবার আমি বলি, দেখো, জিও অর্থ হচ্ছে পৃথিবী, গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। এই দুটো শব্দ যদি তোমরা মেমোরিতে রাখো তাহলে তোমরা বলবে যে ম্যাডাম বলেছে জিও শব্দের অর্থ পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। পৃথিবীর বর্ণনা কার? মানুষের। মানুষ কি করছে? বসবাস করছে। তাহলে মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনাটাই হচ্ছে কি? ভূগোল। ক্লিয়ার? এখন আমরা এই ভূগোলেরই শব্দটা কে প্রথম ব্যবহার করেছে, আমরা আমাদের ইতিহাসে বা আমাদের এই দেশের ক্ষেত্রে আমরা বলি জাতির পিতা। কেন জাতির পিতা বলা হয়? যে আমরা একটা পরাধীন রাষ্ট্র ছিলাম, সেই পরাধীন রাষ্ট্রটাকে মানে একজন ব্যক্তির সুযোগ্য নেতৃত্ব, বলিষ্ঠ পদক্ষেপের কারণে আমরা কি করেছি? স্বাধীন দেশে বসবাস করছি, একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, একটা দেশের নতুন নাম হয়েছে। ঠিক তেমনিভাবে যেমন ভূগোল, মানুষ বলতেছে পানি এই কাজে লাগে, গাছ এই কাজে লাগে, কেউ মানে এটা কেন কিভাবে কাজে করে সেটা বই আকারে বা গ্রন্থ বা যেভাবে বলো প্রকাশ করেনি। একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম গবেষণা করেছেন এবং এই ভূগোল শব্দটি ব্যবহার করেছেন বা ভূগোল শব্দটা মানে কি, ভূগোল কি জিনিস সেটা ব্যবহার করেছেন, তাকে বলা হয় ভূগোলের জনক। এখন আমরা একটু খেয়াল করি, ইরা তোমাদের এই ভূগোলের জনক যেটা, তার নামটাও মনে রাখবে। এখন আমরা খেলার সময় মাঝে মাঝে কি করি? টস করে খেলি না? তাহলে ইরা টস, ঠিক আছে? এখন আমরা টেনিস খেলা খেলি, তোমরা এভাবে দুষ্টামি করতে জানো, কিন্তু মনে রাখার জন্য টেনিসের জায়গায় আমরা কি করছি? টেনিস ব্যবহার করলাম শব্দটি। দেখো, ধরে নাও ইরা হচ্ছে কেউ একজন টস করেছে কি খেলার জন্য? টেনিস খেলার জন্য, কিন্তু টেনিসটাকে আমরা কি দিব? টেনিস দিয়ে দিব। ইরা টস টেনিস। তাহলে ভূগোলের জনক কে আসবে আমার? খুব সহজে মনে রাখবে, ইরা টস টেনিস। এখন প্রথম যে জিনিসটা সৃষ্টি হয় সেটাকে মানুষ কি করে? যেমন মোবাইলই দেখো, অ্যাট ফার্স্ট কি করেছে? মোবাইলটা বাটন মোবাইল ছিল, এখন কিন্তু কেউ বাটন মোবাইল ব্যবহার করে না, সেটাকে কি করেছে? আপডেট করে কি করেছে? স্মার্টফোন করেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন যদি বলে বাটন মোবাইলটা তৈরি করেছেন কে, সেটা একজন আসবে, মোবাইলই কিন্তু। আরেকটা যদি বলে স্মার্টফোন বা স্মার্ট মোবাইল, তখনও কিন্তু এটা মোবাইল, মোবাইল দুটোই মোবাইল, একটা বাটন, একটা হচ্ছে স্মার্ট। তাহলে এই যে জিনিস, মোবাইল শব্দটা একই আছে, কিন্তু দুইটা আধুনিকভাবে আর একটা হচ্ছে পুরাতনভাবে, তাই না? ঠিক ভূগোলের প্রথম যিনি এই ভূগোল শব্দটি ব্যবহার করেছেন সে হচ্ছে কে? ইরাটোস্থেনিস। তোমাদের বারবার আমি বলছি কিভাবে মনে রাখবে? ইরাটোস্থেনিস। এটা তোমাদের ম্যাক্সিমাম সময় আসে যে ভূগোলের জনক কে। এরপর আধুনিকভাবে ভূগোল সম্পর্কে যে ধারণা দিয়েছেন তিনি হচ্ছেন আলেকজান্ডার ভন হাম্বল্ট। আমি আবার বলছি আলেকজান্ডার ভন হাম্বল্ট। তাহলে ভূগোলের জনক হচ্ছে ইরাটোস্থেনিস, তোমরা গুলিয়ে ফেলো। যদি প্রশ্নে বলে ভূগোলের জনক কে, তখন তোমরা বলবে ইরাটোস্থেনিস। আর যদি বলে যে আধুনিক ভূগোলের জনক কে, তখন কি বলবে? আলেকজান্ডার ভন হাম্বল্ট। এখন আলেকজান্ডার ভন হাম্বল্ট, এটা মনে রাখবে। এরপরে ভূগোল, তাহলে আমরা কি করেছি? বলেছি যে পৃথিবীতে মানুষের আবাসস্থল হিসেবে বর্ণনা করাটা হচ্ছে ভূগোল। এরপর আমরা ভূগোলের ব্যাখ্যাটা জানলাম। এরপরে যে শব্দটা আসবে আমাদের সেটা হচ্ছে
পরিবেশ। কি শব্দ? পরিবেশ। আমরা কিন্তু ক্লাস 1-2 পড়েছি। সবাই বলবে ম্যাডাম পরিবেশ, এই 9-10 উঠে আমি পরিবেশ পড়ব? কিন্তু এই 9-10 উঠে পরিবেশ সম্পর্কেও জানার অনেক কিছু আছে। তোমাদের যদি এখন জিজ্ঞেস করি যে পরিবেশটা কি, তখন তোমরা কি করবে? যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। সেটা সত্যি ঠিক আছে। এখন এই পরিবেশটাকে সিসি পার্ক নামে একজন ভূগোলবিদ আছেন, তিনি কি বলেছেন, তোমরা যারা ভূগোল পড়ছো তাদের সম্পর্কে কি হবে, এই ভূগোল সম্পর্কে, ভূগোল বিষয়টি পড়ে পরিবেশ সম্পর্কে কিন্তু অনেক ধারণা হবে, যেটা অন্য সাবজেক্ট যারা পড়ছে, ভূগোল পড়ছে না, তাদের থেকে তোমাদের একটু ধারণাটা বেশি থাকবে। এখন পরিবেশ সিসি পার্ক বলেছেন প্রকৃতিকে, মানে পরিবেশকে প্রকৃতির বিজ্ঞান বলেছে। সিসি পার্ক কি বলেছেন? পরিবেশকে প্রকৃতির বিজ্ঞান বলেছে। এখন কেন প্রকৃতির বিজ্ঞান বলেছেন একটু খেয়াল করো। বিজ্ঞান কোত্থেকে আসছে? বিজ্ঞানের বিষয়বস্তু জিনিসপত্রগুলা কোত্থেকে নিয়েছে? প্রকৃতি থেকে। আমাদের চারপাশে কি আছে? দেখো আকাশ আছে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে কোথায় যাচ্ছে? আকাশে চাঁদ, তারা, সূর্য, এগুলো নিয়ে গবেষণা করছে। তাহলে ওটা কিসের উপাদান? পরিবেশের উপাদান। আর আমরা ভূগোলে যারা পড়বো, এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা, এগুলাকে আমরা বিজ্ঞানের কোন বিজ্ঞানে চলে যাব? জ্যোতির্বিজ্ঞানে চলে যাব, যেটা ভূগোলের একটি শাখাকে জ্যোতির্বিজ্ঞান। এরপরে দেখো আমরা নদী, নালা, খাল, বিল, পুকুর, সমুদ্র, তাই না, এগুলা কিসের উৎস? পানির উৎস। তাহলে আমরা ভূগোলে কি করব? বায়ুমণ্ডল, বায়ু মানে পানি, পানির স্তর নিয়ে আমরা এটা নিয়ে বিষয় আলোচনা করব, জানবো। এখন তোমরা নবম দশম শ্রেণীতে হয়তো অল্প অল্প জানবে, যদি উপরের ক্লাসে যে ভূগোল ও পরিবেশ বিষয়টা নিয়ে তোমরা পড়াশোনা করো, তখন দেখবে যে এই যে জ্যোতির্বিজ্ঞানী বললাম, এটা একটা বিষয় আলাদা হয়ে যাবে। পানি মণ্ডল বা বায়ুমণ্ডল বলেছি, সেটা একটা সাবজেক্ট হয়েছে। এরপর আমরা দেখো এই যে জনসংখ্যা, কেন জনসংখ্যা বাড়ছে বা কোন এলাকার জনসংখ্যা কীরকম সেটা। তারপরে তোমার ধরো নিরক্ষীয় অঞ্চল, যেমন আফ্রিকা, এই টাইপের এলাকাগুলোতে কি করা হচ্ছে? মানুষ কেন কালো হচ্ছে, তারা কেন উচ্চতা কীরকম, মানে কোন প্রভাবে এরা এরকম হচ্ছে। তারপরে তোমার শীতপ্রধান অঞ্চলের মানুষরা কেন ফর্সা হচ্ছে বা তাদের শারীরিক গঠন কীরকম, আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষরা গঠন কীরকম, মানে এটা সম্পূর্ণ কি হচ্ছে? আবহাওয়া, জলবায়ুর প্রভাবে। তোমরা তখন এই ভূগোলের বিষয়টার একটি বিষয় আসবে কি? আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান। এরপর আমরা জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পর আমরা আবাসস্থল করে তুলি কোথায়? মাটির উপরে। কোথাও পাহাড় আছে, কোথাও সমভূমি আছে, কোথাও মালভূমি আছে। দেখো একটা ভূপ্রকৃতি, যখন তুমি এখন এটা বুঝে যাচ্ছ, খেয়াল করো, এটা একটু উঁচু। এই যে এই উঁচু জায়গাটাকে তোমরা খুব সহজে বলে দিবে ম্যাডাম এটা একটা পাহাড়ের মতো বোঝা যাচ্ছে। তাহলে এই পাহাড় বিষয়টা কিভাবে জানতে পারবো? এই ভূগোলের মাধ্যমে। এটা কি হচ্ছে? সমভূমি। সম মানে হচ্ছে সমান ভূমি, এটা হচ্ছে আমার মালভূমি। এখন মালভূমি, সমভূমি, পাহাড়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যখন জন্মগ্রহণ করার পরে আবাসস্থল তৈরি করব, তখন আমরা চিন্তা করব কোন জায়গায় বেশি জনসংখ্যা হবে। আমরা বলবো কি? সমান জায়গায় আমাদের বসতিটা কি হবে? বেশি হবে। কারণ কি? এখানে আমার যাতায়াতে কি হবে? সুবিধা হবে। এখানে যাতায়াতে আমরা কি হবে? সুবিধা হবে, তাই না? কেন যাতায়াতে সুবিধা হবে? সমান জায়গায় আমি কি করব? কাজকর্ম সব করতে সক্ষম হব। আর পাহাড়ি অঞ্চলে দেখা যায় যে গণবসতিটা কি হবে? কম হবে, মালভূমিতেও কম হবে। তাহলে এই যে প্রকৃতির উপর ভিত্তি করে আমাদের কি হচ্ছে? আবাসস্থল তৈরি করা হচ্ছে। এছাড়া আসছে আমাদের জীবনের প্রয়োজনে আমরা কি করছি? খাবার নিচ্ছি। সেই খাবারটা কোত্থেকে উৎপন্ন করতেছি? উদ্ভিদ আর প্রাণী থেকে। তাহলে এখানে আসো, উদ্ভিদের মধ্যে দুইটা উপাদান আছে, প্রাকৃতিক উপাদান আর একটা হচ্ছে সামাজিক উপাদান। এখন খেয়াল করো, প্রাকৃতিক উপাদান কোনটা? যেগুলো আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, কোনো মানুষ তৈরি করতে পারে না, সেগুলো হচ্ছে আমার প্রাকৃতিক উপাদান। এক কথা তোমরা বুঝে নিবা, যেটা মানুষের সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই, তোমরা সহজভাবে ওটা ধরে নিবা প্রাকৃতিক উপাদান। আর যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে, অর্থাৎ মানুষের তৈরি উপাদানগুলো হচ্ছে আমার সামাজিক
উপাদান, অর্থাৎ তাহলে প্রাকৃতিক ভূগোল কোনটা, যেগুলো সৃষ্টিকর্তা। এখন আমরা বলতে পারি সৃষ্টিকর্তা কি তৈরি করেছে, মানুষকে তৈরি করেছে, গরু ছাগল হাঁস মুরগি গাছপালা। এখন দেখো গাছ থেকে আমরা যে ফার্নিচার তৈরি করি সেটা হচ্ছে সামাজিক উপাদান। ক্লিয়ার? এরপরে আমরা আসবো কি, কোথায় চলে গেলাম, জীব ভূগোল মানব ভূগোল। জীব ভূগোল, এই ভূগোলটাকে আমরা আবার কি করেছে, দুইটা ভাগে ভাগ করেছে, জীব ভূগোল মানব ভূগোল। আর উপাদানটা হচ্ছে দুইটা, জীব আর ঝড়। জীব মানে হচ্ছে যাদের জীবন আছে, ঝড় মানে হচ্ছে যাদের জীবন নেই। এখন জীব ভূগোল আর মানবিক ভূগোলের মধ্যে দেখো, মানব ভূগোলটা হচ্ছে মানুষের কর্মকাণ্ড সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে ভূগোলটা আলোচনা করে সেটা হচ্ছে আমার মানব ভূগোল। আর জীব ভূগোলটা কি হচ্ছে, প্রাকৃতিক হোক বা জীব যাদের জীবন আছে তারা কিন্তু মানুষ সৃষ্ট কোনো কিছু না, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। এই জীবের গঠন ধর্ম শ্রেণীবিভাগ এইটা নিয়ে আলোচনা করা হচ্ছে জীব ভূগোল। এখন খেয়াল করো, আমি বলেছি মানুষের আবাসস্থল হিসেবে আমি জন্মগ্রহণ করেছি, আমার ভূপ্রকৃতিটার উপর আবাসস্থল তৈরি করেছে, আমার খাবার দরকার। এখন আমি যদি উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করি তাহলে দেখা যাচ্ছে কি আমার দোআঁশ মাটি মানে মৃত্তিকার গঠনটা চলে আসবে। দেখো আমার পশুচারণ করতে গেলে মানে সমভূমি দরকার, বা ফসল উৎপাদনের জন্য সমভূমির দরকার। আমি যদি মাছ খেতে চাই তাহলে আমাকে কোত্থেকে আসবে, সমুদ্র। এখন দেখো খাবার রান্না করার জন্য কি লাগবে, আমার লবণ লাগবে। এই লবণটা কোথায় আছে, সমুদ্রের পানির সাথে আমাদের মিশে আছে যে লবণ, সেটাকে সংগ্রহ করতে হচ্ছে। এমনিভাবে প্রতিটা বিষয় মানে আমাদের ভূগোলের যে বিষয়গুলো আছে সম্পূর্ণ অন্য সাবজেক্টে পড়তেছে, অনেকে বলে আর্টসে পড়ে ভূগোলে কি মানে ভ্যালু আছে, তোমরা তো হয়তো অনেকে শুনে ভূগোল পড়ে কি করবা, ভূগোলে কি আছে, কিন্তু তোমরা যখন ভূগোলটা পড়বে, মন দিয়ে পড়বে, উপরে ক্লাসে যাবে, তখন দেখবে যে অনেক কিছু অজানা। শুভঙ্করের ফাঁকি বলে না, তখন মানে এরকম হয়ে যায় যে অনেক কিছু অজানা, যেটা জানতাম না, বৃষ্টি কিভাবে হয়, সব কিছু সম্পর্কে তোমরা ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে যতটুকু বুঝিয়েছি এতটুকু নিয়ে তোমরা কি বলেছি, ইউটিউব অথবা গুগলের সহযোগিতা নিয়ে, আমার ক্লাসের সহযোগিতা নিয়ে তোমরা আরেকটু ভালো করে দেখবে, এবং যে বিষয়গুলো তোমাদের জানার ইচ্ছা আছে সেটা প্রশ্ন আকারে আমাদেরকে কমেন্টস বক্সে দিয়ে দিবে, আমি সেটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের বিষয় ছিল ভূগোল ও পরিবেশ। এই অধ্যায়ের আরও বাকি অংশ আমি তোমাদেরকে কি করব, পরবর্তী ক্লাসে ছক আকারে প্রকাশ করে দিব। আর তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো দেখো, দেখলে তোমাদের মনে হবে যে ভূগোল কঠিন, কিন্তু ক্লাসগুলো দেখলে অনেক সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে ভূগোল পরিবেশের ধারণা দিয়েছি। এছাড়া তোমরা কি করবে, আশেপাশে পরিবেশে কী আছে সেটা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।